আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। ঠিক আছে, এখানে কিছু পদার্থ দেওয়া আছে। দেখো, পানির বোতল, বই, পেন্সিল, ইরেজার, কাটার, ব্যাগ, ডিম, তারপর আছে কি বেলুন। এই সবগুলোই কি পদার্থ। দেখো, আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি। সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানবো। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কি ভূমিকা রাখতে পারি সে সম্পর্কে জানবো। এখানে বলেছে অণু ও পরমাণু অণুর ধারণা। পদার্থকে বিভাজন করলে কি কি পাওয়া যায়। এখানে একটা প্রশ্ন করেছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে পদার্থকে বিভাজন করলে আমরা পাই অণু পাই। পদার্থের ক্ষুদ্রতম কণা যা পদার্থের সমস্ত বৈশিষ্ট্য বহন করে। ওকে, একটা উদাহরণ যদি দেই, যেমন পানি H2O এর অণু, পানি এর অণু। ঠিক আছে, আর হচ্ছে কি পরমাণু। অণুকে আরো ছোট করলে পাওয়া যায় পরমাণু। অর্থাৎ অণুর ক্ষুদ্রতম অংশই হলো পরমাণু। এটি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, এর থেকে ছোট অংশ আর নেই। তো প্রশ্নটার উত্তর করেছি। এখন একটা কাজ দেওয়া আছে, এক খণ্ড চক গুঁড়া করে অণু সম্পর্কে ধারণা গঠন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, হাতুড়ি আছে এবং কিছু চক আছে। দেখো, যা করতে হবে, প্রথমে একটি চক নেই, সেই সেটিকে দুভাগে ভাগ, সেই ভগ্নাংশটি পাশের সহপাঠীর হাতে দিই, আবার সেটিকে দুভাগে ভাগ। এই যে একটা চোখ নিয়ে প্রথমে দুই ভাগ করেছি, সেটাকে আরো দুই ভাগে ভাগ করেছি। এভাবে যতবার সম্ভব ভাগ করি। এবার ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করি। মিহির গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। এই যে এটাকে কি করছে, গুঁড়া করছে হাতুড়ি দিয়ে। তুমি একটা চককে গুঁড়া করে দেখতে পারো কেমন হয়। 5 নাম্বার আছে, নিচের প্রশ্নটি নিয়ে ভাবি। চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা সম্ভব? মতামত এই ছকে লেখো। তো দেখো, এই যে ছকটা দেওয়া আছে, এটাকে কি আরো ছোট করা সম্ভব কিনা সেই প্রশ্নটাই করেছি। তো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত তুমি নিজে নিজে করবা। তো 5 নম্বরে আমরা লিখবো কি, চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা সম্ভব। মতামত চকে দেখানোর, এই ছকের মধ্যে দেখাচ্ছি। প্রথমে চককে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করা যায়। এরপর এগুলোকে আরো ছোট করা যায় যতক্ষণ না খালি চোখে দেখা যায় না। এই ক্ষুদ্রতম অংশকে চকের অণু বলা হয়। তারপরে দেখো, যদি এই অণুটি ভাঙা হয় তখন পদার্থের মূল বৈশিষ্ট্য কি আর থাকে না। এ সময় পাওয়া যায় পরমাণু, যা পদার্থের গঠনগত একক। 40 পৃষ্ঠা পড়েছি, সার সংক্ষেপ আছে এখানে। আমরা চকের মিহি গুঁড়াকে ভেঙে আরো ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। অর্থাৎ এই ক্ষুদ্র অংশটিকে এমন ভাঙতে এমন পর্যায়ে নিয়ে যায়, তো তখন এটার কি থাকে না, পদার্থের আর কোনো বৈশিষ্ট্য থাকে না। পদার্থের এর চেয়েও ছোট অংশ হলো অণু। এর চেয়েও ছোট অংশ কিভাবে? এখন অণু ও পরমাণু সম্পর্কে আরো কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। অর্থাৎ যেটা দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটোমস শব্দ থেকে এসেছে। এর অর্থ অবিভাজ্যতা, অর্থাৎ যাকে ভাগ করা যায় না। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি হয় কি অণু। একাধিক পরমাণু মিলে অণু তৈরি হয়। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম, এটাতে একটা পরমাণু। আবার কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। কোনো পদার্থের অণু একাধিক পরিমাণে পরমাণু নিয়ে গঠিত, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ। একাধিক রকমের পরমাণু হলে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানি একটি যৌগ। পানি কি? এটা হলো যৌগিক পদার্থ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই 2 রকমের পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। দেখো, এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। এখানে আবার অক্সিজেন পরমাণু, এখানে আছে কি নাইট্রোজেন পরমাণু। ঠিক আছে,
তো এইখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে পানির অণু। এখন একটা কাজ দেওয়া আছে যে পানির অণুর চিত্র অঙ্কন। যা করতে হবে, অক্সিজেন পরমাণুর দুটো হাত এবং হাইড্রোজেন পরমাণুর একটি হাত আছে। অক্সিজেনের হাত কয়টা? দুইটা। হাইড্রোজেনের হাত আছে কয়টা? অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখায়। ঠিক আছে, এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু ভাবি আর এটিকে যদি আমরা একটা হাইড্রোজেনের পরমাণু ভাবি, তাহলে পানির অণুর চিত্রটা কিরকম হবে সেটা আমাদের লিখতে হবে। দেখো, তাহলে পানির অণুর চিত্রটা হলো এই যে, এটা হচ্ছে অক্সিজেন আর এটা হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, তো অক্সিজেনটাকে আমরা কি করলাম, ও দ্বারা প্রকাশ করলাম, হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করলাম। ওকে, কারণ হচ্ছে পানির অণু, পানির সংকেত কি, পানির সংকেত হচ্ছে H2O, অর্থাৎ একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন, অর্থাৎ এই জন্য হাইড্রোজেনের কয়টা হাত? দুইটা হাত এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন হলো পদার্থের গঠন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবকিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, যেমন লোহা মানে আয়রন, সোডিয়াম, এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। ঠিক আছে, এই যে আয়রন পরমাণু সমূহ চিত্র এটা, এটা হচ্ছে হাইড্রোজেনের, হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেনের অণুসমূহ এভাবে থাকে। তো কোনো কোনো মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসাবে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু, এদেরকে কি বলে? যৌগিক পদার্থ বলে। যেমন পানি একটি যৌগিক পদার্থ। আচ্ছা, পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই দুই রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। এই যে পানির অণুসমূহ হচ্ছে এই, দেখো এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। অণুর ধারণা, পদার্থের তিন অবস্থা। পদার্থের কয় অবস্থা? তিন অবস্থা। কঠিন, কঠিন হচ্ছে বরফ। তরল, তরল হলো পানি। বায়বীয় বা গ্যাসীয় হলো জলীয় বাষ্প। এই হচ্ছে পানির তিন অবস্থা। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। পারস্পরিক বল হলো আন্তঃআণবিক বল, খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এই জন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তো তরল পদার্থের অণুগুলো কি একে অপরের কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থকে এক পাত্রে থেকে অন্য পাত্রে ঢালা যায়, কিন্তু বরফকে তুমি এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালতে পারবা না। ঠিক আছে, তো বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল। এরা দ্রুত গতিতে চারদিকে চলাচল করে, ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। এর আবদ্ধ পাত্রে সবটুকু জায়গা অর্থাৎ সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। 4 নম্বরে যাচ্ছে, দেখো মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, অর্থাৎ যখন মিশ্রণ থাকে সেটাকে কিভাবে আলাদা করা যায়। এখানে একটা ছক দেওয়া আছে, আমরা এই ছকটা করব। ছকে বলা আছে, আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তাদের নাম ও উপাদান সহ নিচের ছকে লিখে রাখি। নমুনা হিসেবে একটি পূরণ করে দেওয়া আছে। ঠিক আছে, মিশ্রণের নাম, যেমন খাবার স্যালাইন, এটা মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে, খাবার স্যালাইনে কি কি থাকে? লবণ থাকে, পানি, চিনি এবং গুড় থাকে। তো এখানে দেখো বইয়ের 43 পৃষ্ঠা খাবার স্যালাইনটা পড়েছি। তারপর হচ্ছে লেবুর পানি, মিশ্রণের নাম হচ্ছে লেবুর পানি। কি কি উপাদান থাকে? এতে থাকে পানি, চিনি, লেবুর রস। চাতে থাকে চা পাতা, পানি, চিনি, দুধ। মশলার মিশ্রণ, এতে থাকে হলুদ, মরিচ, ধনেপাতা, জিরা। স্যান্ডউইচ, এতে থাকে রুটি, ডিম, শাকসবজি, মায়োনিজ। মাটির মিশ্রণ, এতে থাকে বালি, কাদা, ছোট পাথর। ওকে, আমরা এই পৃষ্ঠার ছকটি করেছি। এখন এখানে বলেছে যে মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করা যায়। এখানে একটা কাজ দেওয়া আছে যে মিশ্রণের উপাদানগুলো পৃথক করা। এই অংশটা তোমরা নিজেরা পড়ে নাও। ঠিক আছে, এই অংশগুলো
তোমরা নিজেরা পড়ে নাও, 44 পৃষ্ঠা 45 পৃষ্ঠাটাও পড়ে নাও, কিন্তু 45 পৃষ্ঠা যে কাজটা আছে সেই কাজটা আমরা এখন দেখাবো। এখানে বলা আছে বাসায় ও বিদ্যালয়ে ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলো একটি তালিকা তৈরি করি। 2 নম্বর, তালিকার জিনিসগুলো কি দিয়ে তৈরি, এগুলো দিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লিখি। দেখো জিনিসপত্রের নাম দেওয়া আছে, পানির বোতল কি দিয়ে তৈরি, পানির বোতল প্লাস্টিক দিয়ে তৈরি। কি করতে পারি আমরা, রান্নাঘরে পুনর্ব্যবহার, ফুলের টব, কলমদান ইত্যাদি তৈরি করতে পারি। এখানে জিনিসের তালিকাটা দেওয়া আছে, পানির বোতল, কাগজের তলে, কাগজের বোতল, রাবারের ব্যান্ড আছে, প্লাস্টিকের কাপ। এই জিনিসগুলো দিয়ে আমরা কি কি করতে পারি। দেখো পানির বোতল প্লাস্টিকের তৈরি হলে বলেছি রান্নাঘরে ব্যবহার, পুনর্ব্যবহার, ফুলের টব, কলমদানি। আর কাগজের থলে, কাগজ কি দিয়ে তৈরি, কাগজ দিয়ে তৈরি। এটা দিয়ে কি তৈরি করতে পারি আমরা, নোটবুকের কভার, হ্যান্ডক্রাফট, তারপর হচ্ছে লিফলেট। কাঁচের বোতল কি দিয়ে তৈরি, কাঁচি দিয়ে। ফুলের গ্লাস, পানি বা রঙের ধারক আর ডেকোরেশন আইটেম ব্যবহার করা যায়। রাবারের ব্যান্ড কি দিয়ে তৈরি, রাবার দিয়ে। স্কুল বা বাড়িতে জিনিস বেঁধে রাখা বা হ্যান্ডক্রাফট, হ্যান্ডক্রাফট মানে হাতের তৈরি জিনিসপত্র। আর পরবর্তী পৃষ্ঠা দেখো, এখানে আছে বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরো। ব্যবহার মানে কমানো অর্থাৎ রিডিউস, পুনরায় ব্যবহার মানে রিইউজ। এই জিনিস এই পৃষ্ঠাগুলি তোমরা একটু পড়ে নাও। তারপর হচ্ছে জৈব সার বা কম্পোস্ট, 46 পৃষ্ঠাটা তোমরা বই থেকে পড়ে নাও। 47 পৃষ্ঠায় আছে কি, অনুশীলনী। এখন আমরা অনুশীলনীগুলো সমাধান করব। দেখো কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। ওকে, মিশ্রণ, কঠিন পদার্থ, তরল, গ্যাসীয়। অর্থাৎ কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ থাকলে পদার্থের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী। পানির কঠিন অবস্থা কোনটি, পানির কঠিন অবস্থা হচ্ছে বরফ। শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করা হয়, বাতাস, চুম্বক, ছাঁকনি, তাপ। অর্থাৎ ছাঁকনি ব্যবহার করা হয়। কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে কি হয়, অতিরিক্ত অর্থ ব্যয় হয়, পরিবেশ ভালো থাকে, সময় নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। সঠিক উত্তর হবে পরিবেশ ভালো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো শূন্যস্থানে। এখানে বলেছে হাইড্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে। এই যে উত্তর হবে কি, 2টি পরমাণু থাকে। পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে থাকে, বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে থাকে। পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ব্যবহার করি, ফিটকিরি ব্যবহার করি। ওকে, পানির একটি অণুতে 2টি পরমাণু আছে। শিক্ষার্থীরা 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পানির অবস্থা কয়টি, তাদের নাম বলো। পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি, আমরা লিখব পানির অবস্থা 3টি, তাদের নাম হলো কঠিন, তরল এবং বায়বীয়। পরমাণু অণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। পরমাণু অণুর মধ্যে 2টি পার্থক্য নিচে দেওয়া হলো। তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, কিন্তু অণু হলো 2 বা ততোধিক পরমাণুর সংযোগে গঠিত একটি কণা। সাধারণত পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব আছে। পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য হলো তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। এদেরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এবং প্রবাহিত হতে পারে। এখানে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। প্রথমে হচ্ছে অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। উত্তর লিখবো আমরা, পদার্থ 3 অবস্থায় থাকে, কঠিন, তরল ও গ্যাসীয়। এই অবস্থার পার্থক্য মূলত অণুগুলোর বিন্যাস ও গতির উপর নির্ভর করে। এখন কঠিন পদার্থ কি, কঠিন অবস্থায় অণুগুলো খুব ঘনভাবে একে অপরের আশপাশে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তাই কঠিন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে, যেমন বরফ, পাথর, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরলের অণুগুলো কঠিনের তুলনায় কিছু দূরে থাকে এবং আকর্ষণ শক্তি মাঝারি, তাই তরল পাত্রে ধারণ করে কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে, যেমন পানি, তেল। গ্যাসীয় পদার্থ, গ্যাসের অণুগুলো সবচেয়ে দূরে থাকে এবং তাদের আকর্ষণ শক্তি খুবই কম। অণুগুলো চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে, এজন্য গ্যাসের আকার বা আয়তন নেই, যেমন জলীয় বাষ্প, অক্সিজেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাসাবাড়ির বর্জ্য কমিয়ে কিভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়। পরিবেশ দূষণ কমাতে এবং বাসাবাড়ির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। প্রথমে কি করবো দেখো, আমাদের পানির অপচয় এড়াতে হবে অর্থাৎ কমাতে হবে, যেমন অযথা কল খোলা না রাখা। একইভাবে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, রুম থেকে বের হওয়ার সময় লাইট ও ফ্যান বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, যেসব জিনিস ফেলে দেওয়া আছে সেগুলোকে অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ খালি পানির বোতলে চারা গাছ লাগানো বা মশলার পাত্র বানানো যায়।
এক পাশে ব্যবহৃত কাগজের উল্টো দিকে লেখা বা ছবি আঁকা সম্ভব। পুরনো জামাকে কেটে মোছার কাপড় বানানো ও এক ধরনের পুনরায় ব্যবহার। তৃতীয়ত, যেসব জিনিস পুনরায় ব্যবহার করা সম্ভব নয়, যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ, সেগুলো আলাদা করে রিসাইকেলের জন্য রাখা উচিত। এগুলো রিসাইকেল দিয়ে নতুন দ্রব্য তৈরি করা সম্ভব। চতুর্থত, রান্নাঘরে শাকসবজি বা মাংস কাটার পরিবর্তে মাংস কাটার পর তৈরি বর্জ্য মাটিতে পুঁতে বা কম্পোস্ট বিনে রেখে জৈব সারে পরিণত করা যায়। এই সার জমিতে ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়ে এবং পরিবেশের ক্ষতি কমে। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরে বলেছে যে চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়। তো আমরা লিখব, চিনির শরবত মূলত চিনি ও পানির সমসত্ব মিশ্রণ। তবে এতে ময়লা যেমন চা পাতা বা অন্য কোনো কঠিন কণা থাকে, তাহলে মিশ্রণটিকে উপাদান থেকে আলাদা করতে একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম হলো ছাঁকন পদ্ধতি। প্রথমে শরবতটিকে একটি চাকনি, যেমন কাপড়ের চাকনি বা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর ময়লার কঠিন কণাগুলো, যেমন চা পাতা, বড় দানার ময়লা চাকনিতে আটকে যাবে এবং চাকা তরলটি পাত্রে জমা হবে। 2 নম্বর হলো বাষ্পীভবন পদ্ধতি। চাকার পর যে পরিষ্কার চিনির শরবতটি পাওয়া যায় তা থেকে চিনি ও পানি আলাদা করতে হবে। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে চলে যাবে। পাত্রের তলায় চিনি কঠিন আকারে থেকে যাবে। সুতরাং প্রথমে চাকনি ব্যবহার করে ময়লা ও পরে তাপ দিয়ে বাষ্পীভবন প্রক্রিয়ায় পানি ও চিনি আলাদা করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টি পড়েছি। তো সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।